একটি জনমানবহীন এলাকায় নির্জন বাড়ি থেকে কেন একটি মেয়ের কান্নার আওয়াজ আসে? কেন প্রদীপ রাস্তা ভুল ওই বাড়িতে গেল? রাতে তারপর কি হয়েছিল? এই গল্পটা একটা নিছক কাল্পনিক নয়, বাস্তব জীবনে এরকম ঘটেছিল। গল্পের শেষ দৃশ্য খুব বিচিত্র, যেটা চিন্তার বাহিরে ছিল। কারেন্ট নাই, চারদিকটা অন্ধকার। সবাই মিলে উঠোনে বসে গল্প করছিলাম। হঠাৎ ভূতের কথা উঠায় আনন্দ বলল, আমি এসব ভূত প্রেত একদমই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ভূত প্রেত একেবারে আজগুবি কথা নয়। ভূত সত্যি আছে। তাই নাকি? বল তাহলে কোথায় দেখছিস? শোন তাহলে। আমার কাঠের ব্যবসা, তাই যখন প্রয়োজন আমাকে কাঠের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাবার। তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা। টিকিট কাউন্টার থেকে একটা দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। দেখতে দেখতে ট্রেন এলো। স্টেশন পার হতেই চারদিক অন্ধকার। সেই অন্ধকারের ভিতর দিয়ে ছুটে চলল ট্রেন। সিট প্রায় ফাঁকা দেখে শুয়ে পড়লাম। অনেক পথ পাড়ি দিতে হবে। সন্ধ্যার কিছু আগে শিলিগুড়িতে এসে পৌঁছালাম। থাকার জন্য বাসা খুঁজে পাচ্ছি না। কিছুটা দূরে একটা দোকান দেখতে পেলাম। লোকটার বয়স বেশি নয়। তাকে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো হোটেল বা থাকার জায়গা আছে? এই জঙ্গলে হোটেল কোথায় পাবে? এখানে বেশি যাত্রী তো আসে না। তার কথা শুনে আমার চোখ কপালে উঠল। এই অবস্থায় কোথায় যাই? আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন, আপনি বোধহয় এখানে প্রথমবার এসেছেন। আজ্ঞে হ্যাঁ। আসুন আমার সঙ্গে। এখানে আমার একটা ম্যাচ আছে, সেখানে আপনি দু একদিন থাকতে পারেন। ভদ্রলোকের বাসায় যাবার সময় জিজ্ঞাসা করলাম, এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে কিনা? কাছাকাছি বলতে এখান থেকে 1 মাইল দূরে একজন কাঠ ঠিকাদার লোক আছে। লোকজন নিয়ে জঙ্গলে একপাশে বাংলো তৈরি করে বাস করে। কেন, আপনি কি কাঠের ব্যবসা করেন? হ্যাঁ। সব শুনে আমি খুশি হলাম। তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমি দুপুরের ঠিকাদারের বাংলোয় যাবার কথা বললাম। এখন গেলে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন। এখন আবার চিতাবাঘের ভয় আছে। উপায় নেই, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায়। সেজন্য কাজ মিটিয়ে ফেলতে চাই। আপনি বরং আমাকে পথের সন্ধান বলে দিন। স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা পাবেন, ওই রাস্তায় 1 মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা দুভাগ হয়ে গেছে। একটা বাঁ দিকে জঙ্গলের দিকে গেছে। আপনি সেদিকে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো। ওটাই ঠিকাদারের বাংলো। আমি আর ভদ্রলোকের বাসায় না গিয়ে হাতে ব্যাগটা তাকে দিয়ে ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে চলেছি। পথ যেন আর শেষ হয় না। এখনই অন্ধকার হয়ে এসেছে। শেষে ঠিকাদারের আস্তানায় এসে হাজির হল। ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন। ভদ্রলোক বাঙালি নয়। যত্ন করে আমায় বসালেন, চা খাওয়ালেন। তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে। আজকের রাতটা এখানে থেকে গেলে ভালো হতো। ধন্যবাদ। থাকার উপায় নেই, কলকাতায় ফিরতে হবে। ঠিক সময় মতো যদি স্টেশনে
পৌঁছাতে পারি তাহলে রাতের ট্রেনেই কলকাতায় রওনা হব। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ল। প্রায় 1 মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ ছেয়ে কালো মেঘ ছেয়ে গেল। দুপাশে জঙ্গল, টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ। তাড়াতাড়ি নতুন ব্যাটারি নিতে ভুলে গেছি। হঠাৎ উঠল হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টি। আমিও আশ্রয়ের আশায় ছুটছিলাম। কিছু দূর এসে মনে হলো আমি অন্যদিকে এসেছি। এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর। আমি ছুটছিলাম সেই দিকে। ঘরটা বৈঠকখানা বলেই মনে হয়, তবে ঘরের মধ্যে আসবাবপত্র কিছুই নেই। চারদিকে ধুলোবালি জমা হয়ে আছে। ভেতর দিকে একটা দরজা, সেটাও খোলা। বুঝতে পারলাম ঘরে কেউই থাকে না। বৃষ্টি যেন থামতেই চায় না। যত রাত হয় বৃষ্টি আরো জোরে হয়। আনুমানিক রাত তখন 2টা বাজে। চুপ করে বসে আছি নিরুপায় হয়ে। হঠাৎ মাথার উপর জটপটানি শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাদুড় আমার মাথার উপর ঘুরপাক খাচ্ছে। ঘুরতে ঘুরতে এক কোণে ঝুলে রইল। চোখ দুটো কি ভয়ঙ্কর, যেন আগুনের মতো জ্বলছে। ভয়ে কাঠ হয়ে বসে রইলাম। ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ। কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে, আবার পরক্ষণেই শোনা গেল বিচিত্র সব শব্দ। বাদুড়টা ঝটপট করতে করতে আমার মাথার উপর দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিছুক্ষণ কেটে গেল, কোনো শব্দ নেই। এমন সময়ে ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দে চমকে উঠল। বুঝলাম কোনো মেয়ে কাঁদছে। ঘরে তাহলে লোকজন আছে? এই ভেবে সাহস পেলাম। আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার। বৃষ্টি অনেকটা কমে এসেছে, কিন্তু কান্নার শব্দ কমেনি। একঘেয়ে কান্নার শব্দ অসহ্য হয়ে উঠলাম। ভাবলাম এই স্টেশনে ফিরে যাওয়া উচিত ছিল। বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভিতরে গেলাম। সামনে ঘর থেকে কান্নার শব্দ আসছিল। দরজা খোলা ছিল। সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে। ঘরের লোকজন তো দূরের কথা, একটা আসবাবপত্রও ছিল না। টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসবো, আবার কান্নার শব্দ হবে। কেউ কোথাও নেই, অথচ কাঁদছে কে? আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম, কে কাঁদছো? উত্তর দাও। সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর কে যেন হেসে উঠল। সেই হাসি শুনে বুকের রক্ত যেন জল হয়ে গেল। আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল দরজা। আমি ভয়ে কাঠ হয়ে হঠাৎ একটা ভূত হাওয়ায় দাঁড়িয়ে রইল। কাছে শোন তাহলে, আমি বাঙালি ঘরের মেয়ে, বয়সে বিধবা হই। আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল, জমি জমাও অনেক ছিল। সেই লোভে আমি এক কেউ আমাকে খুন করে। এর
রক্তের বাক্স করে আমায় পুঁতে দেয়। এই থেকে আমি ভূত হয়ে আসি। ভূত হয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি, আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে আমার নামে গয়ায় পিণ্ড দাও। আপনি যে মুক্তি পেয়েছেন জানবো কি করে? তুমি যেখানে পিণ্ড দেবে নদীর ধারে, সেখানে 8 মাইল দূরে দেখবে বালি আছে, আর উপর দেখবে আমার নাম, যেটা তোমায় দিলাম। তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে। বেশ, তাই হবে। তাহলে এটা রাখো, কিন্তু বেইমানি করো না, তাহলে আমি তোমার ঘাড় মটকাবো। সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কি দিল। আমি পকেটে হাত দিতেই মেয়েটি বলল, এখানে নয়, কাল দেখো। গয়া যাবার খরচ আমার নাম লিখে দিল। তুমি ভুল পথে এসেছো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তা স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল, সেখানে আসতেই বোর হয়ে এলো। আর যেতে পারবো না, সকাল হয়ে গেছে। তারপর আমি পিছন ফিরে দেখি একটা নর কঙ্কাল যাচ্ছে। কি ভয়ঙ্কর দেখতে! আমার সারা দেহ তখন কাঁপছে। ও এরই সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা বাড়িতে বন্দি ছিলাম। স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ ও একটা সোনার হার। কলকাতায় ফিরে সেটা বিক্রি করে গোয়ায় পিণ্ড দিয়ে এসেছিলাম।